আজ ঘটনাবহুল ৫ মে ২০১৩ সালের এই দিনে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের নির্মমতার এক নজির সৃষ্টি হয়। ১৩ দফা দাবিতে আয়োজিত সমাবেশে সারা দেশের আলেম ওলামা শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে হত্যা করা হয় অসংখ্য আলেম ওলামা ও ইসলামপ্রিয় ছাত্র জনতাকে। শাপলা হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি তদন্ত কমিশনও। তবে হেফাজতের নেতারা এখন বিচারের চেয়ে নির্বাচনের দাবিতে বেশি সোচ্চার। নির্বাচন আগে নাকি বিচার আগে নিয়ে ভোটের ট্রেন্ডে আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হলো, যারা কথা বলেছেন সে বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত করে একটু দেখে নিতে চাই। আজকে শাপলা চত্বর নিয়ে ছাত্র শিবিরের একটি কর্মসূচি ছিল। সেখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। তিনি শহীদদের সঠিক তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন। এদিকে একই স্থানে শাপলা চত্বরে বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, হেফাজতের সমাবেশে অংশগ্রহণকারীদের মামলা প্রত্যাহার করতে হবে। এখনও প্রায় ৩৫০০ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নির্বাচনের আগে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন। আজ প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে আয়োজিত একটি ডিকেবের অনুষ্ঠান হয়েছে। সেখানে তিনি বলেছেন, নির্বাচনের আগে সংস্কারগুলো প্রয়োজন এবং নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো চাপ নেই। এদিকে ময়মনসিংহে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। ভোটের ট্রেনে আলোচনার জন্য আজ যুক্ত আছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের এবং একই সঙ্গে তিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির। আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের। আজকে আপনার কাছে একটু জানতে চাই, এই যে দীর্ঘ ১২ বছর ধরে বিচারের যে দাবি ছিল, যে গণহত্যা হয়েছে শাপলা চত্বরে, এটি সারা বাংলাদেশের বা ইসলামপ্রিয় মানুষের একটি দাবি ছিল। গণ অভ্যুত্থান হয়েছে, এখন আপনারা আবার নির্বাচনের দাবিতে সোচ্চার। এখন বিচার আগে নাকি নির্বাচন আগে, কোনটাকে গুরুত্ব দিচ্ছেন এবং কেনই বা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন বিচারের আগে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বললেন যে বিচার আগে নির্বাচন আগে বিচার, বিচার আগে নির্বাচন, এই ধরনের কোনো কথা আমাদের মধ্যে আলোচনা হয় নাই। বিচার আমরা চেয়েছি, প্রথম দিন থেকে আমরা দাবি করে আসছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মামলার কাগজপত্র জমা দিয়েছি এবং আমরা আশা করেছিলাম যে এর মধ্যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। আমাদের যে মামলা ছিল আমাদের বিরুদ্ধেই প্রত্যাহার হয়ে যাবে। এখনও তা হয় নাই, যদিও একটা প্রক্রিয়া চলছে বলে তা জানিয়েছে কর্তৃপক্ষ। আর বিচারের দাবি তো আমাদের ছিল এবং আমরা নিজেরাও আমাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং বিচার শুরু হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই। বিচার হতে হবে, তার নিয়মে বিচার এগোবে এবং ত্বরান্বিত হতে হবে, কারণ বিচারটা দ্রুত হওয়া প্রয়োজন আর নির্বাচন হওয়া প্রয়োজন, দুটি হওয়া প্রয়োজন। কিন্তু কোনটা আগে কোনটা পরে এরকম কথা নেই। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি। কিন্তু আপনারা সংস্কার বা নির্বাচনের আগে আপনারা বিচারের জন্য যে সোচ্চার হওয়ার কথা ছিল, সেই সোচ্চার হেফাজতে ইসলামের পক্ষ থেকে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। আসলে এই বিষয়ে কেন পিছুটান কেন? আমার মনে হয় এই পিছুটানের কিছু নেই। এই কথাটা এই মুহূর্তে ঠিক নেই, এটা বিভ্রান্তি তৈরি করছে। আমরা বলেছি যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বিচারের দাবি জানিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে বিচার শুরু হবে। আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে, আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং শহীদদের তালিকাও আমরা চেষ্টা করেছি। আমরা তালিকা এখনও চূড়ান্ত হয় নাই, আমরা তা জানিয়েছি। তারাও বলছে আমরা অধিকারের যে সমস্ত গবেষণাতে তারা জানিয়েছেন সেগুলি তারা পদক্ষেপ নিচ্ছেন এবং বিচারের দাবি কিন্তু আমরা করেই যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আমরা দাবিটা করছি এবং এক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা মসি যাতে কর্তৃপক্ষ না করে আমরা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছি। কাজে এটা বলা যাবে না যে আমরা এটার জন্য সোচ্চার না। আমরা প্রতিটি মিটিংয়ে প্রত্যেক ক্ষেত্রেই যতবার উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে আমাদের, সেখানে আমরা বলেছি, আইন উপদেষ্টাকে আমরা বলেছি যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ওনারা আশ্বাস দিয়েছেন, বিচার আমরা করছি।
আপনাদের কি মনে হয় যে সরকার সোচ্চার হচ্ছে না, সরকার কি দ্রুত বিচার করছে বলে আপনার কাছে মনে হয় কি না, যে দ্রুত আপনাদের যে চাওয়া সে অনুযায়ী কি সরকার সঠিক পথে আছে কিনা? না, আমরা এটা বলবো না, আমাদেরকে আরও ত্বরান্বিত করা দরকার বিচারটা। দুটো বিষয়, একটা বিচার, একটা মামলা প্রত্যাহারে, দুই বিষয় ত্বরান্বিত হওয়া দরকার এবং আমরা সবসময় এরা দাবি করে আসছি। কাজেই দাবিতে আমাদের কোনো শিথিলতা নাই এবং আমরা সরকারের ব্যবস্থা দ্রুত পদক্ষেপ নেয়, ব্যবস্থা করতে হবে। আমরা এখনও দাবি করছি এবং এই দাবির ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে কথা নয়, বিচার করতেই হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচন এর দাবিও আমরা করছি। তো যেহেতু নির্বাচন আমাদের প্রাইমারি কনসার্ন না, কারণ হেফাজতের সামনে নির্বাচন প্রাইমারি কনসার্ন না, কারণ হেফাজত কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ, হেফাজতের মধ্যে রাজনৈতিক দল আছে কয়েকটা, আমরাও আছি, কিন্তু হেফাজত অ্যাজ সাচ তাদের প্রাইমারি কনসার্ন নির্বাচন না। এই জন্যই তাদের যে কনসার্ন, একটা হচ্ছে হেফাজতের শহীদদের বিচার করা বা যে জুলুম করা হয়েছে এই তার বিচার করা, সাথে সাথে হেফাজতের কর্মীদের উপরে যে মামলা, নেতাকর্মীদের মামলা করা হয়েছে, মামলাগুলো প্রত্যাহার করা। জি, একই সঙ্গে জানতে চাই যে দীর্ঘ প্রায় 12 বছর পর আপনারা গতকাল রাতে একটি আংশিক প্রকাশ করেছেন শহীদদের তালিকা, সেখানে প্রায় 91 জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন। এই যে এত সময় লাগলো কেন এই তালিকা প্রকাশ করতে, এবং কবে নাগাদ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবেন? একটা কথা বুঝতে হবে যে এই যে বিগত সরকারের আমলে এই হেফাজতকে কেন্দ্র করে কে শহীদ হয়েছে তার ভাষায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ ছিল। তারা বলতে পারতেন না, কারণ অনেক শহীদদের কবরস্থ করা হয়েছে পুলিশের তত্ত্বাবধানে, কোনো জানাজা নামকরণ জানাজা তারা করেছে, বলে দিয়েছে কাউকে জানাতে পারবেন না, চুপচাপ দাফন করে ফেলেন। পরিস্থিতি এমন ছিল, যে কারণে যাদের শহীদ হয়েছে তাদের বাবা মারা, আত্মীয়স্বজনরা এই বিষয়ে তথ্যই তারা ভয় পেতেন। এই জন্য আমাদের পক্ষে আমরা খুঁজে বের করা আমাদের কঠিন ছিল, যে কারণে আমরা সেটা যেতে পারি নাই এবং যাচাই বাছাই করার যে ফ্রি সুযোগ পাওয়া দরকার ছিল আমরা এটা পাই নাই। যেহেতু এখন দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, এই জন্যই আমাদের নেতৃবৃন্দ সেগুলো বাড়ি বাড়ি গিয়ে চেক করছে, তথ্য জানার চেষ্টা করছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে কোনো ভয়ের কোনো কারণ নাই, এখন আপনি মন ভুলে কথা বলতে পারেন। কাজে পরিবেশ আগে ছিল না মোটেই। হেফাজতের সমাবেশে বিচার কার্যক্রম সবকিছু মিলিয়ে আপনারা আবার একই সঙ্গে, যেহেতু একটি রাজনৈতিক দল খেলাফত মজলিস, এবং আপনারা গত মাসে 4টি রাজনৈতিক বা ইসলামিক দল একসঙ্গে বলেছেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন সম্ভব, অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইন এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন, কম সংস্কার চাইলে এই বছরের ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুন। আপনারা কি মনে করেন আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান? আপনারা কি আসলে সংস্কারটাকে কম গুরুত্ব দিয়ে নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন বেশি, বা কেনই বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন, একটু জানাবেন। প্রথম কথা হচ্ছে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত তারা নিয়েছে এবং সরাসরি সাক্ষাতে তারা আলোচনা করছে এবং এ মাসের মধ্যে আমি মনে করি এই সময় দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়ে যাবে। কাজে আগামী মাসে তারা এটা সেল করতে পারবেন এবং জুন মাসের মধ্যে কিন্তু সংস্কারের আইটেমগুলো ফাইনাল হয়ে যাবে আমি আশা করি। এরপরে এটা বাস্তবায়নের প্রশ্ন, কিছু বাস্তবায়ন তারা তো করতে পারবেন না, এটা আগামী গভর্নমেন্টের প্রয়োজন হবে, আর কিছু বাস্তবায়ন হয় তারা তো করতে পারছে, চেষ্টা করলে তারা করতে পারবেন এবং তারা এটা করবেন। কাজে আমি মনে করি সংস্কার এবং নির্বাচন বিরোধী হওয়ার কোনো ব্যাপার না। মৌলিক সংস্কার যেগুলো এই মুহূর্তে না হলে নয়, যেগুলো না হলে ভালো নির্বাচন হবে না, যেগুলো না হলে দেশটা ভালো চলবে না, এই সমস্ত বিষয়ে সংস্কার করা সম্ভব এবং এর জন্য 6 মাসের বেশি লাগার কোনো মোটেই কারণ নাই। এই জন্য আমরা চেয়েছি যে বছরের শেষ দিকে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলেছিলেন যে আপনার ডিসেম্বরের শেষ দিকে থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে, কাজেই আমি মনে করি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব এটা। আর বেশি আর কম সংস্কারের ইস্যুটা খুব রিলিভেন্ট মনে করি না। আমরা চাই মৌলিক সংস্কার হতে হবে, যেগুলো হলে পরে দেশ ভালো চলবে, দেশের নির্বাচন ভালো হবে, পড়াশোনা ভালো চলবে, অর্থনীতি ভালো অবস্থায় আসবে, আমরা এগুলো চাচ্ছি। কাজে এই জন্য এটা পরস্পর কোনো বিরোধী বিষয় নয়। আমরা মনে করি যদি আন্তর্জাতিক চেষ্টা করা হয়
তারা যদি মনোযোগ দিয়ে চেষ্টা করেন তাহলে এই সংস্কারের কাজটা ডিসেম্বরের মধ্যে সম্পাদন করা সম্ভব। আর যেগুলো বাকি থাকবে আগামী দিনে যারা সরকারে আসবেন তারা অবশ্যই আগে তাই কমিট করবেন যে আমরা এগুলো সমাধান করব। কাজে তারা করবেনি আমি মনে করি। এই জন্যই নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করার কোনো অবকাশ নাই, দুইটি আমাদের প্রয়োজন। এবং যেহেতু সংস্কার বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে হচ্ছে তারা দীর্ঘস্থায়ী মেয়াদী সরকার নয়। এই জন্যই আমাদেরকে নিয়মিত গভর্নমেন্ট করার দিকে এগোতে হবে। এই জন্য আমরা চেয়েছি এই বছর, যেহেতু উপদেষ্টা মহোদয় বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে এই বছরের শেষ দিকে করা সম্ভব। কাজে আমরা মনে করি এটা রিয়েলি সম্ভব যদি চেষ্টা থাকে সবাই। এটাকে পিছানোর কোনো প্রয়োজন মনে করি না। প্লাস মাইনাস 1-2 মাস হতে পারে, এটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এটা করা সম্ভব আর কি মনে করি। বিএনপিও বরাবরের মতোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং গত মাসে যখন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করলো এবং সেখানে তারা প্রস্তাব দিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে, সেই দিনই আপনারা সংবাদ সম্মেলন করে আপনাদের অবস্থানটা স্পষ্ট করলেন। আসলে বিএনপির সঙ্গে একমত হয়েই কি আপনারা তাদের সুরেই কথা বলছেন কিনা, এই নিয়ে মানুষের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়েছে, আসলে একটু ব্যাখ্যা করবেন। আপনারাও তো জানেন না, বিএনপি যখন চেয়েছে এই বছরের জুন মাসে, বিএনপির সঙ্গে আমাদের জানুয়ারি মাসে একটা বৈঠক হয়েছিল তাদের কার্যালয়ে। সেখানে তারা বলেছে আমরা জুন মাসের মধ্যে নির্বাচন চাই। আমরা বলছি না, এটা বাস্তব না, এটা সম্ভব না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে হওয়াটাই হচ্ছে বাঞ্ছিত। কাজে এটা বিএনপি বলতে পারে যে তারা শিফট করে 20 ডিসেম্বরে গিয়েছে। আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা চাই। বিএনপি কিন্তু প্রথম বলছে জুনের মধ্যে, এখন বলছে ডিসেম্বরের মধ্যে। কাজে আর শিফটিংটা বিএনপির সঙ্গে আমরা সুর মিলাই নাই, বরং আমরা আমাদের সিদ্ধান্তটা আগে হয়েছিল এবং আমাদের পরবর্তী 4 দলের মিটিংয়ে আমরা ঠিক করেছি সমমনা দলে যে আমরা নির্বাচন ডিসেম্বরে চাই। কাজে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে কথা বলার কথা নয়, আমরা এটা যৌক্তিক মনে করি এবং এই সময় নির্বাচন করা সম্ভব মনে করি। আমরা আপনারা ঐকমত্য কমিশনে 166টি যে স্প্রেডশিট, সেখানে 140টিতে ঐকমত্য পোষণ করেছেন আর বলছেন যে মৌলিক সংস্কারের পরে নির্বাচন সম্ভব। আসলে কোন বিষয়গুলোকে আপনি মৌলিক সংস্কার বলছেন, সংক্ষিপ্ত করে একটু বলবেন। মৌলিক সংস্কার বলতে কিছু সাংবিধানিক বিষয় আছে, যেগুলোর ব্যাপারে কয়েকটা বিষয় মৌলিক আমরা মনে করি। মূলনীতি প্রশ্নে আমাদের যে প্রস্তাবনা, এটা মৌলিক বিষয়, এটা করা সম্ভব মনে করি। বেশিরভাগ দলই এর সঙ্গে একমত আমি মনে করি। তারপরে অন্যান্য বিষয়গুলো এত মৌলিক বলবো না আমি। আর নির্বাচনে বিষয়ে কিছু সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন, আমরা কিছুর সঙ্গে একমত হয়েছি, কিছুর সঙ্গে একমত হই নাই। এইগুলো হচ্ছে মৌলিক বিষয়। নির্বাচনটা করার পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো আমরা মৌলিক সংস্কার মতভূত মনে করি। এছাড়া রাষ্ট্র পরিচালনায় যে সমস্ত বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, প্রশাসনিক বিষয় আছে, এইগুলো এতটা মৌলিক বলবো না আমি। তবে এইগুলো যে কোনো সময় করা সম্ভব। এগুলো করার জন্য মাসের পর মাস প্রয়োজন নাই। এইগুলো ব্যাপারে রীতিমতো খুব লোকের নাই। দুর্নীতি কমিশন যে রিপোর্টটা দিয়েছে, এটা আমরা প্রায় সব ব্যাপারে একমত হয়েছে, অনেক দল একমত হয়েছে। এই জন্য আমি মনে করি মৌলিক সংস্কার বলতে বোঝাচ্ছে নির্বাচন বিষয়ে কিছু প্রশ্ন, কিছু সংস্কার, আর হচ্ছে সাংবিধানিক সংস্কার। আর সাংবিধানিক সংস্কার করতে হলে আপনারা সবাই জানেন যে এটা একটা গভর্নমেন্ট লাগবে, পার্লামেন্টের প্রয়োজন হবে। এটা তারা অ্যাগ্রিমেন্ট হতে পারে, কিন্তু এটা ফাইনাল করতে হলে পার্লামেন্টের প্রয়োজন হবে। এই জন্যই আমরা মনে করি মৌলিক সংস্কার বলতে বোঝাচ্ছি প্রথমত সাংবিধানিক সংস্কারের যে কয়টা বিষয় আছে, এইটা মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত, বিশেষ করে মূলনীতি বিষয়ক। তারপরে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনা, এটাকে মৌলিক বিষয়। জি, এটা করা সম্ভব মনে করি। আপনি মৌলিক সংস্কারের বিষয়গুলো স্পষ্ট করেছেন। তারপর হচ্ছে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের মতন সময় শেষ। আপনাকে ধন্যবাদ জানিয়ে, দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি ভোটের ট্রেন।